গুড মর্নিং সকলকে, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো। তো আজকে এখন সেকেন্ড পার্ট, আর এখন পার্ট ফোরটাকে নিয়ে আলোচনা করি। দেখো, পার্টটাকে আমি ভাঙিয়ে আজকের ক্লাসে নিচ্ছি। ক্লাসটাকে আমি দুটো পার্টে ভাগ করে দিলাম। কারণ হচ্ছে আমার মনে হয় যে স্টুডেন্টরা বেশি সময় ধরে তাদের দেখার ধৈর্যটা থাকছে না। ওকে, আগে শিখে শিখে যাই, তারপরে একটা সময় জমকালো ক্লাস হবে। ওকে, প্রথম কাজ হচ্ছে আমি একটা যদি টিচার হয়, যদি সত্যি সেই রকম মানুষ হয়, কিন্তু সে কখনো বলবে না যে আমি এতটা দিনের মধ্যে সব ক্লাস করিয়ে নিতে পারবো। কারো টিচারের পক্ষে পসিবল না সিলেবাস কভার করা। কোনো টিচার ক্ষেত্রে দেখবে অনেক বই দিয়ে দিল, বই আছে, বইয়ের মধ্যে বলে দিল এই দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। না, অ্যাকচুয়ালি শেষ হয় না। তিনি কি জানেন যে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাবিলিটি কত দূর? তিনি তো জানেন না। কিন্তু যারা পড়াশোনা করে আসতে পারে না তাদেরকে এবার তকমা দিয়ে দেয়, গরু ছাগলের তকমা, গাধা, এরকম তকমা দিয়ে দেয়। কিন্তু তকমা দেওয়াটা ভুল। আর আমি পার্সোনালভাবে যদি বলি, টিচার হিসেবে যদি আমি বলি যে সহজে শেখা যায় না, কিন্তু শেখাতে হয়। তুমি শেখার যদি আগ্রহটা থাকে আর টিচারের যদি শেখার ইচ্ছাটা থাকে, দেখবে এই দুটোর মিথস্ক্রিয়া হয়ে একটা বড় কিছু একটা জিনিস তৈরি হয়ে যাবে। এবার আমি জানি না কতটা তৈরি করতে পারবো সেটা, আর আমার মনে হয় একটা সময় হয়তো হবে। তো আস্তে আস্তে ধীরে ধীরে এগোই, স্টুডেন্টের ভেতরে পৌঁছে যাব অনেক কিছু জায়গায় জুড়ে। ওকে, যাকে আর স্টুডেন্টকে বলবো যে তোমার দ্বারা সমস্ত কিছু হবে, তুমি নিজেকে কখনো নালায়ক ভেবো না। তোমার দ্বারা হবে না এটা নিজের কাছে কখনো ভাববে না তুমি। তোমার দ্বারা সমস্ত কিছু হবে, আমি তোমাকে বলছি। ওকে, চলো, আজকের কাজ হচ্ছে পার্ট ফোর। তো পার্ট ফোরে যেটা অ্যাকচুয়ালি আমরা এফএলটা আলোচনা করছিলাম, এখন আমরা শুধুমাত্র ইউটাকে নিয়ে আলোচনা করব। এফএল থাকবে এখানে, এফএল থাকবে, ইউটাকে নিয়ে আলোচনা করব। তার আগে ইউটা সম্পর্কে একটু জেনে নিই। আমার প্রথম কাজ হচ্ছে ভাই প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে, মানে লেটার সম্পর্কে জানো এরা কি জিনিস অ্যাকচুয়ালি। তোমার যখন মধ্যে ওই জিনিসটা যখন তোমার মাথার মধ্যে ঢুকে যাবে না, যে কোনো ওয়ার্ড কি লেখা আছে সমস্ত তুমি পেরে যাবে। এত কিছু আহামরি বিষয় নেই যে তুমি পারবে না, তোমার দ্বারা সমস্ত কিছু হবে। তো শুধুমাত্র নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। ওকে, চলো। ইউ, ইউ কি জিনিস? ইউ, ইউ মানে আমরা এটাকে ইউ বলি। ছোট থেকে আমাকে বলা হয়েছে বাবা এটাকে ইউ বলে, বাবু এটাকে ইউ বলে, বাবা এটাকে ইউ বলে। হ্যাঁ, এটাকে ইউ বলে, কিন্তু এই এইটা কখনো আমাকে শেখানো হয়নি যে ইউ যে আ হয়, ইউ যে উ হয়, ইউ যে ইয় হয়, ইউ যে ইউ ইউ যে দাঁড়া ইউ আছে, আর ইউ যে ইয়োর মতো উচ্চারিত হয়, এইটা আমাকে কখনো শেখানো হয় না। আমাকে যখন শেখানো হয় তখন অনেকটা সময় চলে যায়। কিন্তু প্রথম থেকে যদি আমাকে এইটা শেখানো হয় যে ইউ, নামের ইউ, এর আকার এইরকম, এর একটা নাম আছে, এর নাম হচ্ছে ইউ, কিন্তু শুধুমাত্র ইউ হলেও এর কাজ আলাদা রকম, বিভিন্ন জায়গায় কাজ বিভিন্ন রকম হয়। এইটা দিয়ে যদি আমাকে তখন বোঝানো হতো, তখন আমার মধ্যে একটা কৌতূহল জাগতো যে আসলে যদি ইউটা আ হয়, ইউটার কাজ উ রকম হয়, ইউটা আবার ইয় রকম হয়, ইউটা যখন ইউ মতো হবে, ইউটা আবার ইয় মতো হবে। এবার কোন জায়গায় এটা, কোন জায়গায় কিরকম আওয়াজ দেবে, কোন একটা লেখা থাকবে, লেখার মধ্যে ইউটা আদৌ কি আ হচ্ছে, আদৌ কি উ হচ্ছে, আদৌ কি এটা ইউ হচ্ছে, আদৌ কি এটা ইয়র মতো হচ্ছে, কোন জায়গায় কিরকম উচ্চারিত হবে, এই জিনিসটা যদি আমি শিখে যাই, তাহলে কিন্তু এইটা সম্পর্কে ইংলিশ মানে বিষয় সম্পর্কে আমার একটা কৌতূহল জাগবে যে আমি এটা পারবো, যে আমি পারবো। তাহলে আমাকে জানতে হবে একটা যে এগুলো কিভাবে হয়, তাহলে কৌতূহল জাগবে আমার মধ্যে। তখন কিন্তু আমার কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাকে ভালো লাগবে। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সমস্ত দেশের যে কোনো প্রান্তে তুমি যাও, এই ল্যাঙ্গুয়েজ তোমাকে সাহায্য করবে। কেউ সাহায্য করুক না করুক, ভাষা তোমাকে সাহায্য করবে তোমার অন্য মানুষদের সঙ্গে কথা বলার, কথা বলতে, তোমাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে, তোমার লক্ষ্যে নিয়ে যেতে তোমাকে সাহায্য করবে। তো এই ভাষার প্রতি ভূমিকা আছে, তোমরা শিখবো, নিজেদের মতো করে শিখবো। ওকে,
চলো প্রথম কাজ হচ্ছে আমার মেন টার্গেট ইউ। এটা ইউ কিরকম উচ্চারিত হয়? ইউ হয় আ, ইউর উচ্চারণ উ হয়, ইউর উচ্চারণ ইউ মতো হয়, ইউর উচ্চারণ ইউ হয়। ইউ, এই যে ইউ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লং উচ্চারণ, এর ও এন জি, লং সাউন্ড, এন্ডিং সাউন্ড, এস ও ইউ এন ডি সাউন্ড। আর এইগুলো হচ্ছে শর্ট সাউন্ড, এস এইচ ও আর টি, শর্ট সাউন্ড, মানে হস্র উচ্চারণ, মানে ক্ষুদ্র উচ্চারণ। এটা হচ্ছে বৃহত্তম উচ্চারণ ইউ এর। এইটা আর এইটা হচ্ছে শর্ট উচ্চারণ, মানে ক্ষুদ্র উচ্চারণ, আর এটা হচ্ছে লং উচ্চারণ। এটুকুন কনসেপ্ট নেই। এবার দেখো আমি ওয়ার্ড লিখি। এবার এফ এর যে ফয়েল হয় এটুকুন জানো, আর ইউ আছে। এবার এই ক্ষেত্রে কিরকম উচ্চারণ হবে? এটা অ্যাকচুয়ালি ফ্লুও হতে পারে, আবার ফ্লাও হতে পারে। এফ এলটা ফ্লুও হতে পারে, এফ এল ইউ ফ্লু, এফ এল ইউ ফ্লা হবে, আরো অনেক কিছু হবে। শুধুমাত্র ইউটা কখন আওয়াজ হয়? ইউটা যদি সামনে ইউ থাকে, লেটার ওয়ার্ডের সামনে থাকে, তখন সেক্ষেত্রে ইউটা ইউ মতো হয়। কোনো কোনো ক্ষেত্রে ইউটা অন্যও হয়, আও হয়। এবার সেগুলো আমরা জানবো, আস্তে আস্তে জানবো। ইউটা কোথায় ইউ হয় সেটাও জানবো, জেনে যাব। এবার প্রত্যেকটা ক্লাসে সমস্ত কিছু জানবো তাও নয়, তবে আমরা জানবো আস্তে আস্তে। ওকে, চলো কিছু ওয়ার্ড লিখি, যে এফ এল ইউ দিয়ে কিছু ওয়ার্ডগুলো লিখে দিই। প্রথম কাজ, আগে আমি উচ্চারণ পারছি কিনা সেগুলো দেখে আমাকে নজর রাখতে হবে। ওই নজর রাখলেই আমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে ভাই আমার দ্বারা পড়াশোনাটা হচ্ছে, এই হওয়ার চেয়ে যে হচ্ছে হবে, এই জিনিসটা আনতে হবে। তাহলে দেখবে তোমাকে যতই কিছু বোঝায়, তাহলে তোমার প্রতি আগ্রহ আসবে, যে পড়তে আমাকে একটা আগ্রহ আসবে, যে আমি পড়তে পারি ভাই, আর আমি পারবো, একটা সময় আমার দ্বারা হবে, সমস্ত কিছু হবে। এই জিনিসটা আনতে চাইছি আমি আগে, তারপরে পড়াশোনা হবে। ওকে, দেখো প্রথম কাজ হচ্ছে একটা এইরকম একটা ওয়ার্ড লেখা আছে এফ এর, তো এইটা আছে, এইটা লেখা আছে এইরকম। দেখো প্রথমে এইটুকুন আমি জানি, টিটা হয় ট হয়, এটুকুন জানি। এনটা কি হয়? এনটা দন্ত ন হয়, এটুকুন আমি জানি। এফটা কি হয়? ফ হয়। এলটা কি হয়? ল হয়, ল হয়। দেখো পাশাপাশি দুটো আছে, তার মানে এটা হচ্ছে ফয় লয়। এটা দেখো পাশাপাশি দুটো কনসোনেন্ট আছে, তার মানে এটা দন্ত ন, এনটা দন্ত ন, এটা টিটা ট, তার মানে দন্ত নয় টয়। এইটুকুন কনসেপ্ট ক্লিয়ার রাখো। এখান থেকে এইটুকুন জিনিসটা শিখে নাও, যে পাশাপাশি দেখো দুটো, এখানে পাশাপাশি কনসোনেন্ট দুটো আছে, এখানেও পাশাপাশি দুটো কনসোনেন্ট আছে। পাশাপাশি যখন দুটো কনসোনেন্ট পাবে, দুটোর জায়গায় সেটা তিনটেও হতে পারে। যখন পাশাপাশি পাবে, মাথায় রাখতে হবে সেটা যুক্তাক্ষর আকারে আছে। এবার তুমি যদি জানো এনটা দন্ত ন, টিটা ট, এলটা ল, এফটা ফ, তাহলে কিন্তু যুক্তাক্ষরগুলো নিজেই লিখতে পারবে, তুমি নিজে লিখতে পারবে। কিন্তু যদি না জানো, তাহলে এটা তোমার আধুরা থেকে যাবে, যার আমার এই পড়ানোটাই বৃথা হয়ে যাবে, যে আমি কি পড়ালাম। যেটা পড়ালাম সেটা হচ্ছে তোমার মাথার মধ্যে ঢুকলো না। কেন? কারণ তুমি প্রত্যেকটা লেটারের যে কি কি প্রতিবর্ণ হয় সেটা তুমি জানো না। তুমি যদি জানো তাহলে আগ্রহ আসবে, অবশ্যই আসবে। এইটুকুন ঠিক হলো। এইবার আরেকটা বিষয় হচ্ছে, যখন এই সিভিসি ক্লাসে দেখবে, ভাওয়েলস কনসোনেন্টের ক্লাসে দেখবে, ই এন এর উচ্চারণ এন এর মতো হয়, এ দন্ত ন এন, এন এখান থেকে একা দন্ত ন এইরকম হয়। আর যেহেতু দন্ত নয়টায় আছে, তাহলে দন্ত নয়টায় একা। এবার এন এটা আছে, ই এন টি এন্ট, তাহলে ই এন টি এ এন টি দন্ত নয়টায় এন্ট, এইরকম উচ্চারণ হতে পারে এখানে। এবার এন্ট শুধুমাত্র এন্টেটাকে, এই একার ক্ষেত্রে না, একটা ওই যে বললাম না, একটা অন্তস্থ, আগের ক্লাসে বললাম একটা অন্তস্থ থাকে, যেটাকে টানা হয়, নিয়ে আসা হয় সুবিধার্থে, উচ্চারণের সুবিধার্থে। এই অন্তস্থটা কিন্তু এখানে টানা হবে। দেখো পাশাপাশি যখন দুটো দেখবে ভাওয়েলস আছে না, যখন এটা একার মতো আসছে না বা আকার মতো আসছে না, ওইখানে ক্ষেত্রে একটা অন্তস্থ আসে, ওটাকে নিয়ে আসা হয়, যাতে লেখাটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য। দেখো ইএনটি এন্ড উচ্চারণ, আবার অন্তস্থ হয়ে একা দন্ত নয়টায় এটাকেও এন্ড হিসাবে উচ্চারণ করা হয়। এবার এইটাকে টানা হয় কেন? কারণ এটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য টানা হয়, যাতে লেখাটা ভাবে, মানে লেখাটার মধ্যে একটা
সৌন্দর্যতা বজায় রাখবে, বজায় যেন থাকে, এটাকে এই জন্য টানা হয়। তবে এটাও ক্ষেত্রে আলাদা উচ্চারণ আছে। অন্তস্থ অ আ মানে অ হয়, অন্তস্থটা মানে অ মানে অ মানে কি ওই আঁকা হয়, মানে এ পাই এ ইকুয়াল কিন্তু অন্তস্থ হয়, এই জন্য হয় যে সৌন্দর্য বাড়ানোর জন্য টানা হয়। এবার কি করে এটা অন্তস্থ এলো, আর ইএনটি এন্ড যে বানানটা ওয়াইএনটি এন্ড বা ওয়াইইএনটি এইটা এন্ড উচ্চারণ অন্তস্থ একা দন্ত নয়টায়, আবার ইএনটি এন্ড কেন হলো অন্তস্থ একা দন্ত নয়টা, এটা সৌন্দর্য বাড়ানোর জন্য এটাকে শুধু টানা হয়। দেখবে এটা আঁকা আছে, ওখানে ওই যে ফ্লাওয়ার শব্দটা পেলাম FLOUR, ওই যে ফয়লয়ে আঁকা ও অন্তস্থ আকার, কেন ওই অন্তস্থ টানা হলো, কারণ এটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য টানা হয়। তুমি যদি এইটুকুন বুঝে থাকো, দেখবে অটোমেটিকলি তোমার যখন বানানগুলো লিখবে না, তুমি অবশ্যই পেরে যাবে। তোমার মধ্যে সমস্ত কোয়ালিটি আছে, আমি বলছি অ্যাজ এ টিচার, হবু টিচার হয়ে আমি বলছি তোমাকে, তোমার মধ্যে সমস্ত কিছু হবে, তুমি নিজেকে কখনো লুজার কিন্তু ভাববে না। এবার দেখো এটা তো এন্টে, এইবার এই জায়গায় আসবে তোমার, কারণ ইউ আর ইটা পাশাপাশি আছে। এবার তার আগে যদি আমি ভাবি ইউ এর কতগুলো উচ্চারণ, দেখবে ইউ এর উচ্চারণগুলো এখানে লিখে দিলাম না। ইউ এর উচ্চারণ আ হয়, ইউ এর উচ্চারণ উ হয়, ইউ হয়, আবার ইউ এর উচ্চারণ আবার ইউ হয়, এরকম। ই এর উচ্চারণ কি, ই এর উচ্চারণ ই, এর উচ্চারণ আ, আর ইউ এর উচ্চারণ আরেকটা উচ্চারণ হচ্ছে এ। দেখো কমন কি পাচ্ছ, কমন উচ্চারণ এটা আ, কমন উচ্চারণ কিন্তু আ এখানে। কিন্তু আরেকটা জায়গায় আরেকটা যুক্তি হচ্ছে, যখন দুটো ডিপথং পাশাপাশি থাকে, একটা ডিপথং যদি পাশাপাশি থাকে, যদি কম থাকে কমনের মতো উচ্চারণ হয়, আবার কিছু কিছু জায়গায় দুটো ভিন্নভাবে উচ্চারিত হয়। কেন ভিন্নভাবে উচ্চারিত হয়, কারণ এর পরে শেষ যে ভাওয়েলসটা থাকে, মানে দুটো ডিপথংয়ের মাঝে, ধরো দুটো ডিপথং আছে, মানে দ্বিত্ব উচ্চারণ আছে, এই দুটোর মধ্যে যে এইখানে যে বসবে এর উপর নির্ভর করে কিন্তু যে এই দুটোর কি উচ্চারিত হতে পারে, এর উপর নির্ভর করে অ্যাকচুয়ালি। এর সাথে যদি এর আলাদা কানেকশন থাকে, তাহলে কিন্তু এটা এদিকে উচ্চারিত হয়ে যাবে, এটা ওইদিকে উচ্চারিত হয়। এর সঙ্গে দেখুন ইএন এর উচ্চারণ এন এর মতো, তাহলে ইএনটি এন্ড হয়ে যাবে এখানে, এন্ড। তাহলে এই জায়গায় কি হয়ে যাবে তখন, এই জায়গায় ইউ এর উচ্চারণ তখন কিন্তু সিঙ্গেল যে উচ্চারণ উ আছে, উটা হয়ে যাবে, এটা হয়ে যাবে উ। তার উ যদি হয়ে যায়, তাহলে ফয় লয় সুফ্লু অন্তস্থয়ে একা দন্ত নয় টয় এন্ড, ফ্লুয়েন্ট। এটা কিন্তু উ হয়ে যাবে, উ মিন্স এইটা আর এখান থেকে হসউকার আসে, এই জিনিসটা হয়ে যাবে এখানে, এটা আলাদা চলে যাবে, এটা আলাদা চলে যাবে। দেখবে ইএনটি ওই সি না সিসি নয়, ভিসিসি ক্লাসে দেখবে ইএনটি এর উচ্চারণ এন্টের মতো, সেই ক্ষেত্রে এটা যদি এন্ট হয়ে যায় আর এইটা হচ্ছে ফ্লু, আলাদা রকম ভাবে উচ্চারিত আছে ইএনটি এন্টের, তো এটা যদি এন্ড চলে যায় এইটাই চলে যাবে ফ্লু, কারণ এই জিনিসটা বুঝে নিতে হয়ে যাবে। এইখানে যুক্তাক্ষরের পর যদি ইউ থাকে, এটা যদি আলাদা এইভাবে দিকে উচ্চারিত হয়, তাহলে এই জায়গাটা ইউটা কিন্তু উ এর মতো উচ্চারিত হবে। ওকে, ভেবে নাও এটা। ওকে, আরেকটা জিনিস তোমার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও আমি আগে মুছে নিয়ে একটা জিনিস তোমার আরেকটা এখানে ফ্লুয়েন্ট করলাম তো, এবার আরেকটা জিনিস ওয়ার্ডটাকে লিখে দেখবে এক্ষুনি ওর সঙ্গে এর কি পার্থক্য হচ্ছে সেটাকে তুমি বুঝতে পেরে যাবে। ওকে, দেখো এখানে ফ্লাফি বানানটা লিখছি আমি, তুলতুলে, জিনিসটা হচ্ছে দাঁড়াও, ফ্লাফি বানানটা লিখছি ডবল এফ ওয়াই, এইটা। ওকে, ডবল এফ ওয়াই। দেখো আগে বলে রেখেছিলাম, যখন ডবল আসবে, ডবল ডবল একটা ওয়ার্ড যখন, মানে একটা ওয়ার্ড নয়, একটা লেটার যখন রিপিট হচ্ছে, লেখার মধ্যে একটা লেটার হয় পিপিও থাকতে পারে, এসএসও থাকতে পারে, বিবিও থাকতে পারে, ডিডিও থাকতে পারে, এমএমও থাকতে পারে, এরকম মানে একটা ওয়ার্ডের রিপিট পাশাপাশি দুটো আছে, ওই জায়গায় কিন্তু একটাই উচ্চারিত হবে, দ্বিত্ব হবে না, একটাই। এম আছে শুধুমাত্র একটাই উচ্চারণ ম, ডবল পি আছে শুধু একটা উচ্চারণ প, ডবল বি আছে একটাই উচ্চারণ হবে ব, ডবল এস আছে একটা উচ্চারণ হবে স, আর ডবল ডি আছে একটা উচ্চারণ হবে ড। এটুকুন কনফার্ম, ক্লিয়ার হলো এটা। ওকে,
এবার আরেকটা জায়গায় দেখবে যে ওয়াই যদি শেষে থাকে ওই জায়গার ক্ষেত্রে ওয়াই জিনিসটা কি, ওয়াইটা সেমি ভাবেল, একটা ভাবেলসের মতো উচ্চারিত হয়, একটা কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, কিন্তু এইখানটার ক্ষেত্রে তুমি জানো এল ওয়াই লাই হয়, আবার এল ওয়াই লিও হয় উচ্চারণ। এবার নির্ভর করে এইটা অ্যাকচুয়ালি এইখানটা যে ভাবেলস থাকে তার উপর কিন্তু নির্ভর করে। এবার এই জায়গাটায় যদি এইখানে আবার দাঁড়ান, আর ইউএফ মানে ইউএফ আছে তো এখানে, ওই বেসিক ক্লাসে দেখবে ইউএফ এর উচ্চারণ কিন্তু আফের মতো হয়, আফ, ইউএফ উফ নয়, ইউএফ এর উচ্চারণ ওইখানেই পড়ে থাকবে যে ইউএফ এর উচ্চারণটা আফের মতো হয়। এই যদি আফ হয়, এটা যদি আফ উচ্চারিত হয়, তাহলে এটা কি উচ্চারিত হতে পারে এইটুকুনটা আমার জানা নেই, কিন্তু আমি জানবো। এইবার যদি বানানটা লিখি, বানানটা এবার এই যে ইউএফ আপ, তো আপ আমি এইখানে লিখে দিলাম আপ। এবার শেষে কি আছে, ওয়াই আছে। এবার শেষে যদি ওয়াই থাকে ও এই যে ওয়ার্ডটা বা এখানে যে থাকবে ওর সঙ্গে ই যোগ হয়ে যাবে, ই মানে হ্রস্বইকার অথবা দীর্ঘইকারের মতো হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। এই ক্ষেত্রে তাই হবে, এর ব্যতিক্রম নয়। এটা পয় হ্রস্বই হয়, ফয় দীর্ঘই অথবা পয় হ্রস্বইকারে যে কোনো একটা লেখা হয়। বানানটা আমি ভুল যদি না হয় সেটা দীর্ঘইকার হবে সম্ভবত, যদি আমি বানানটা ভুল না করি। এইভাবে হবে, এইভাবে ফয় দীর্ঘই হবে এখানে। ওকে, এইবার এইটা তো চলে গেল ফয় দীর্ঘইকারের মতো, এইটুকুনটা এই যে ইউএফ এর উচ্চারণ আফ, ইউ এর যে ইউটা আ যে হয় এই জিনিসটা এখানে পড়ে রইল, শুধুমাত্র বাকি পড়ে রয়েছে কি ফয় লয়। এর ফয় লয় যদি যদি এইখানটায় আসে, টোটালটার উচ্চারণ কিরকম হলো, তার মানে ফয় লয়ে আকা ফয় দীর্ঘই কি হবে, ফ্লাফি। এবার কেন ফ্লাফি হলো এইটুকুন বুঝতে পারলে, কারণ দেখো ডবল এফ আছে, সিঙ্গেল একটা বেরোবে। এবার এই দিকে যে ওয়াই থাকে এটা ই এর মতো হয় শেষে, ওই যে ফয় দীর্ঘই হয়ে গেছে, কিন্তু এর উচ্চারণ কি আফের মতো, তো ওই জন্য এটা ইউটা কিন্তু এইখানে আ হয়ে গেছে অ্যাকচুয়ালি। ইউএফ এর আফ উচ্চারণ ওই ক্ষেত্রে ইউএফটা আগেই পড়লে যে ফ্লুয়েন্ট, এফ এল ইউ ইএনটি ফ্লু হয়ে গেছে, কিন্তু এইখানে ক্ষেত্রে দেখো এফ এল ইউ ডাবল এফ ওয়াই ইউ আছে, এখানে কিন্তু আ উচ্চারণ হলো, কিন্তু ওখানে কিন্তু উ উচ্চারণ হয়েছে। কিন্তু কেন উচ্চারণ এখানে আ হলো, কারণ ইউএফ যে আফ উচ্চারণ হয় এর উপর নির্ভর করে এই জিনিসটা কিন্তু ফ্লাফ হয়ে গেছে, ফ্লাফি উচ্চারণ হলো। ওকে, এইটুকুন বুঝলে, যে যদিও না বুঝো কোনো চাপ নাই, ক্লাস যত বাড়বে এই কনসেপ্টটা ঢুকে যাবে মাথার মধ্যে, ঢুকেই যাবে, অবশ্যই ঢুকবে, যে কেন এটা ফ্লাফ হলো, ওখানে ফ্লু হয়েছে কিন্তু এখানে ফ্লাফ হলো কেন, কেন হলো, কারণ এই যে এই ইউ এর পর যদি এই যে থাকবে, ওর একটা যদি সিঙ্গেল একটা উচ্চারণ থাকে ওর মতো করে উচ্চারিত হয়ে যাবে এটা, যে ইউএফ এর উচ্চারণ আপ হয়, যেমন ইউবি আপ, ইউডি আর, ইউ আর আর, ইউএল আল, ইউএম আম, এই যে উচ্চারণ এর উপর নির্ভর করছে, ওই রকম নির্ভর করেই হয়েছে ইউএফ আপ, টোটালটা হচ্ছে ফ্লাপ, ফ্লাপ নাই ওয়াই আছে ফ্লাফি হয়েছে এটা। এবার ফ্লাফি মানে কি, ফ্লাফি মানে হচ্ছে তুল তুলে নরম, দেবে কোনো বাচ্চা মেয়ের বা শিশু যে থাকবে তার গালগুলো নরম তুলতুলে বা বালিশও তুলতুলে হয়, ওই তুলতুলে জিনিসটাই হচ্ছে যেটা কোমল, ওটাকে ফ্লাফি বলা হয়। আমার ফ্লাফির সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি পড়তে পারছি কিনা এইটাই হচ্ছে আমার সম্পর্ক এখানে মেন জিনিস, যে ফ্লাফি লেখা আছে না, ফ্লাফিটাকে আমি ভুলে যেতেও পারি, কিন্তু আমি যদি জানি যে কিভাবে পড়তে হয়, যে এই টেকনিকটা যখন আমি শিখে যাচ্ছি যে কিভাবে পড়তে হয় অ্যাকচুয়ালি লেখাগুলোকে, এইটা যখন আমি শিখে যাচ্ছি তখন আমার অর্ধেক কাজ আমি নিজে থেকে গুটিয়ে নিতে পারবো। টিচারের শুধু থাকবে তখন কাজ অনেকগুলো লেখা আছে এগুলোকে ব্যাখ্যা করা, কিন্তু তার আগে আমাকে কি করতে হবে, কিভাবে পড়তে হয় আগে সেটা শেখাই, তারপরে সিলেবাস হবে, অবশ্যই হবে, অনেক কিছু হবে, আমাদের লক্ষ্য টার্গেট দূরে যাওয়া। ওকে, চলো পরের যেটা আছে সেটাকে নিয়ে আলোচনা করি। পরের একটা ওয়ার্ড দেখবে আলোচনা করি, দেখবে এটা একটু ব্যতিক্রম হবে, দেখো এবার কি ব্যতিক্রম হবে সেটা একটু আমাদেরকে একটু ধ্যান দিয়ে দেখতে হবে, আদৌ কোন জায়গায় এটা ব্যতিক্রম হলো এটা কিন্তু ধ্যান দিয়ে দেখতে হবে। এইরকম লেখা আছে, এরকম এরকম লেখা আছে, এইরকম লেখা আছে, এফ এল ইউ আই ডি, এইটা লেখা আছে,
এবার এখান থেকে দেখো দুটো দ্বিপথং মানে দ্বিত্ব উচ্চারণ। দ্বিত্ব উচ্চারণ কি জিনিস? দ্বিত্ব মানে ভাওয়েলস আছে, ভাওয়েলস ডবল ভাওয়েলস থাকলে এটা দ্বিত্ব উচ্চারণ হয়, আর তো হয় না। এবার আমাদেরকে ভাবতে হবে আদৌ কি এটা দ্বিত্ব উচ্চারণ অবস্থায় আছে না নেই, না সিঙ্গেল অবস্থায় আছে, এটা আমাকে ভাবতে হবে। কেন, কি করে ভাববো আমি? ভাববো এরকম, যদি আমি প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণগুলো আলাদা আলাদা জানি। এর উচ্চারণ কি আ হয়, ইউ ইকুয়াল আ হয়, ইউ ইকুয়াল উ হয়, ইউ হয়, ইউ আবার ইউ হয় উচ্চারণ। আর আয়ের উচ্চারণ কি? আয়ের উচ্চারণ আ হয়, আয়ের উচ্চারণ আয় একটা হয়, আয় হয়। আর ইউ আয়ের উচ্চারণ আবার কি একটা হয়, দাঁড়াও, এখান থেকে আরেকটা হয় আয়, সেটা হচ্ছে দাঁড়াও ই হয়, ই ই ই মানে হস্যইকারের মতো ওইটা। দেখো এখানে ই নেই, এটা গেল, এটা ই নেই, এটা গেল, এটা দেখো এর সঙ্গে মিলছে না, এটার সঙ্গে মিলছে না। এখানে আ আছে, এখানে আ আছে, উ উ কেটে গেল, আ, এটা আ আছে, এখানে আ আছে, এইটুকু আমার হতে পারে, এই দুটো আ মতো উচ্চারণ হতে পারে, হতে পারে, আমি ভেবে নিচ্ছি এটা হতে পারে, আয়ের মতো উচ্চারণ হতে পারে। কিন্তু আরেকটা জিনিস দিক দিয়ে আমাকে দেখতে হবে যে এই যে পাশাপাশি যে আছে এর কি আলাদা উচ্চারিত হয়? আইডি কি হয়? আইডি এর উচ্চারণ ইডের মতো হয়, ইড। আইডি এর উচ্চারণ দেখবে ইডের মতো হয়, যে ভিসি ক্লাসে দেখবে আইডি এর উচ্চারণটা ইড হয়। আর এই জিনিসটা তাহলে কি হবে? আইডি যেহেতু নিজে একটা উচ্চারিত আছে ইডের মতো, তাহলে এইটা ইড হবে। আর এই জিনিসটা কি হতে পারে বলো তো? তাহলে আমি তখনই বোঝালাম, এটা যদি এইদিকের একটা দুটো ভাওয়েলসের মধ্যে একটা ভাওয়েলস এদিকে উচ্চারণ হতে হয়ে গেলে এই জিনিসটা কিন্তু ইউটা কিন্তু যদি এখানে ইউ থাকে, ইউটা সঙ্গে সঙ্গে এটা উ হয়ে যাবে, কিন্তু আ আর হবে না, কারণ একটা এদিকে চলে যাচ্ছে উচ্চারণ, একটা ওদিকে চলে যাচ্ছে উচ্চারণ। এই ক্ষেত্রে শুধুমাত্র হেরফের হয় ছেলেদেরকে বোঝানোর ক্ষেত্রে, মানে ওদের বোঝানোটা না হয় একটু গন্ডগোল হয়ে যায় যে আদৌ এখানে কি উচ্চারণ করবো আর কি। কিন্তু কেন উচ্চারিত হচ্ছে, যে ওই জন্য আমি প্রত্যেকটা ক্লাসগুলোকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। সিভি ক্লাস আলাদা, ভিসি ক্লাস আলাদা, সিসিভি ক্লাস আলাদা, সিভিসি ক্লাস আলাদা, আর সিভিভি ক্লাস আলাদা, আবার সিসিভি ক্লাস, এত সিসিভি ক্লাস হচ্ছে, সিভিভি ক্লাসও হবে। সমস্ত ডিটেল আলোচনা করছি এই জন্য, কারণ তুমি যাতে পরবর্তীকালে না আটকে যাও। তোমার মধ্যে হতে পারে তোমার মধ্যে অর্থ সম্পত্তি অর্থ নেই, কিন্তু শেখানোটা তুমি, ইচ্ছাটা তোমার যদি জাগ্রত হয়, বাসনা থাকে না, তুমি অনলাইন প্ল্যাটফর্ম অনেক উন্নত হয়ে গেছে স্কুলের থেকেও, সেখান থেকে শিখতে পারো, পড়তে পারো এখান থেকে। টিচাররা, অনেক টিচার থাকবে তোমাকে শেখানোর জন্য, তুমি শেখো। দেখো এবার দেখো আইডি ইড, এটা ইড এর মতো হয়ে যাবে, ইড ও ইড, ওকে। আর এটা হচ্ছে উ, যদি উ হয়ে যায়, উ মিন্স হচ্ছে কি হসুকার, তাহলে ফয়েল হয় হস্যু, ফ্লু আর ইড ও ইড, টোটালটা ইড ও ইড, ফ্লু ইড। এবার ফ্লুইড মানে কি? ফ্লুইড মানে কি? এটা হচ্ছে তরল। ফ্লুইড কি? তরল, তরল। এই যে বলি না তরল একটা জিনিস, তরল জিনিস মানে কি? ওই জলের মতো টাইপের, ওটাকে বলা হয় ফ্লুইড। তরল মানে কি? জল, কেরোসিন, জুস, হেনা তেনা আছে, পেট্রোল, ডিজেল, দেখবে জলের মতো, ওইগুলোকে বলা হয় ফ্লুইড, বলা হয় ফ্লুইড। লিকুইড বলে না, লিকুইড, ওই ফ্লুইড লিকুইড একই জিনিস, ওকে, মানে তরলের মতো একটা। আর ফ্লুইড হচ্ছেও তরল। বানানটা কেন ফ্লুইড হলো এবার বুঝতে পারলাম, কারণ আইডি এর আলাদা উচ্চারণ আছে, আইডি ইট হয় টোটাল। তারপর যদি আইডি যদি ইট হয়, তাহলে এই দুটো জিনিস একসঙ্গে চলে আসছে, যে আইডি ইট হয়ে গেল, আর উটা তাহলে কি হবে? কনসেপ্ট কি? ফয়েলও থাকবে, ইউ থাকবে, তখন ইউটা সঙ্গে সঙ্গে উ হয়ে যায়, তা ফ্লু হয়ে গেল এটা, আর এটা ইট, টোটালটা হচ্ছে ফ্লুইড, ওকে। এইটুকু দেখো কতটা হলো, টাইমিং কত হলো, টাইমিং 24 মিনিট হলো। আরেকটা দাঁড়াও, ফ্লুয়েন্টলি আছে এখানে, সাবলীল ভাবে। দেখো ফ্লুয়েন্ট শব্দটা আগে পড়েছো, ফ্লুয়েন্ট শব্দটা এখনই আগেই পড়েছো, এখন ফ্লুয়েন্টলি আছে। ফ্লুয়েন্টলি মানে সাবলীল ভাবে, ওইখানে দেখবে ইএনটি এন্ড আছে, এন্ডের পর এল ওয়াইটা শুধুমাত্র চলে এসেছে, মানে এল ওয়াই লি হয়, টোটালটা লি হয়ে যায় ফ্লু এন্ড লি। দেখো বানানটা একটু লিখে দিই, ব্যাখ্যাটা পেয়ে যাবে।
এখানে যেহেতু আমার খাতার মধ্যে লেখা আছে, তো আমি এটাকে একটু ব্যাখ্যা করে দিই। দেখো ফ্লুয়েন্টলি বানানটা এভাবে করা আছে, FLUENT এল ওয়াই। দেখো ফ্লুয়েন্ট আগে পড়েছো, তারপরে দেখো শুধুমাত্র এল ওয়াইটা অ্যাড হয়ে গেল। এল ওয়াইটা কি হয়, লি মতো হয়। লি মানে ওই লয় দীর্ঘইকার আকারে এরভাবে লি। ফ্লুয়েন্ট এইটুকুন পড়েছো, দেখো একটা ওয়ার্ডের উপর নির্ভর করে শুধুমাত্র এদিকে আরো কিছু লেখা থাকবে, সেগুলো আমাকে পড়তে হবে। আমি যদি এইটুকুনটা পড়ে রাখি, মানে শিখে রাখি, তাই এগুলো সব পড়তে আমার অসুবিধা নেই। পরবর্তীকালে পড়তে এগুলো পড়াতে অসুবিধা থাকবে না। যদি আমি শিখে যাই আস্তে আস্তে, দেখবে প্রথম কাজ হচ্ছে শেখাটা জরুরি। তোমার শেখাটা নিজে থেকে জরুরি, যে তুমি অ্যাকচুয়ালি এটাকে শিখতে পারবে। কারণ শেখাটা তোমার কাছে নির্ভর করছে তুমি কতটা এখানে সময় দেবে। এইটুকুন তো আগেই পড়ছো, ফ্লুয়েন্ট পড়েছো, ইএনটি এড, আর এটা যে ফ্লু, আর শুধুমাত্র অ্যাড কি হয়েছে, এটা এলওআই মানে লিটা অ্যাড হয়েছে, এটা হচ্ছে ফ্লুয়েন্টলি হয়ে গেছে। ফ্লুয়েন্টলি মানে কি, বানানটা দাঁড়াও, বানানটা উচ্চারণটা লিখে দিই, ফ্লু অন্তস্থ একা দন্ত নয়টা ফ্লুয়েন্ট লয় দীর্ঘই লি। এর মানেটা কি, মানেটা হচ্ছে সাবলীল ভাবে। সাবলীল ভাবে মানে কি, মানে কোনো রকম আমার মানে ইতস্তত বোধ না করে আমি বলেই চলেছি। আমার মধ্যে কোনো বাধা ধরার নিয়ম নেই যে আমি আটকে মানে কি বলে ওটাকে, কোনো আমি ইতস্তত বোধ করছি না, শুধুমাত্র আমি বলেই চলছি। আমার নিজের বক্তব্য আমি ভাবে সাবলীল ভাবে মানে নিজের মতো করে বলে চলছি, কোনো আটকে রাখা নেই। আমি ভুলে যাইনি, আমি যেটা শিখেছি সেটা আমি ভালোভাবে আমি বলে যাচ্ছি। এই জিনিসটাই হচ্ছে ফ্লুয়েন্টলি, যেটার মানে হচ্ছে সাবলীল ভাবে। যাকে বলা হয় সাবলীল ভাবে, সাবলীল লয় দীর্ঘই লীল ভাবে, ভাবে সাবলীল ভাবে। এই জিনিসটা হচ্ছে সাবলীল ভাবে, যে আমি জিনিসটাকে দেখবে। অনেকে বলবে ফ্লুয়েন্ট ইংলিশ শিখতে আমাদের এখানে যোগাযোগ করো। অনেকে বলবে 6 মাসের কোর্স, 90 দিনের কোর্স, এরকম অনেক পাবে। 6 মাসের কোর্স, 90 দিনের কোর্স, 90 দিনের মধ্যে তোমাকে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে। 6 মাসের মধ্যে তুমি সমস্ত কিছু পারদর্শী হয়ে উঠবে। 6 মাসে ইংরেজি শিখে নাও। রে ভাই, যেখানে আমি স্কুলে গিয়ে শিখতে পারলাম না, সেখানে 6 মাসে আমি কি শিখবো? হতে পারে সেখানে ভালোভাবে শেখানো হবে, কিন্তু আমার ব্রেন ক্যাপাসিটি সেটা কি নেবে? এইটার ওপর নেই। যে টিচার শেখাচ্ছে সে জানে যে আমি জানি আমি শেখাতে পারবো, কিন্তু যে শিক্ষার্থী শিখবে তার ক্যাপাসিটি ক্ষমতা কত দূর, সে কি আদৌ নিতে পারছে, এটার উপর নির্ভর করে অ্যাকচুয়ালি শেখাটা কত দূর কার্যকরী হয়েছে। ওই যে আমি বিশ্বাস করি না যে 6 মাসের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে, 12 মাসের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে, 90 দিনের মধ্যে কোর্স কমপ্লিট। আমি এটাকে বিশ্বাস করি না, কারণ আমি নিজে জানি আমাকে শিখতে হয়েছে, আমার টাইম লেগেছে, তাহলে আমাকে শেখাতেও টাইম লাগবে। যে সামনে আছে, আমার সামনে যে আছে, সে একজন শিক্ষার্থী। আমি জানি না সে কত দূর পর্যন্ত শিখেছে, কিন্তু আমাকে ভেবে নিতে হবে কিছু শিখেছে, কিন্তু আমাকে অনেক দূর তাকে এগোতে হবে। তো সেক্ষেত্রে ওই 6 মাস 6 মাস 90 দিন 1 বছর এগুলো আসবে না, এখানে গল্প আসবে না যে আমি এতদিনের মধ্যে সব শেষ করে দেব। একটা সময় সেটা হ্যাবিট হতে হতে একটা সময় টিচার বলবে যে আমি 90 দিনের মধ্যে সব কমপ্লিট করে দেবো, কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিট হয় না, অবশ্যই কমপ্লিট হয় না। 90 দিন কি 100 দিন, 365 দিনের মধ্যে হলেও না সমস্ত কিছু কমপ্লিট হয় না, কিন্তু শিক্ষার্থীকে কমপ্লিট করে নিতে হয়, কারণ টিচার শেখাচ্ছে তোমাকে। কোনো টিচার বলে দেবে না যে আমি এইটার মধ্যে সব কিছু কমপ্লিট করে দেবো, মানে অমুক দিনের মধ্যে আমি সমস্ত কিছু কমপ্লিট করে দেবো। এটা আপনি কমপ্লিট করতে পারবেন, কিন্তু শিক্ষার্থী নিতে পারবে না। এখানে যে টিচার স্টুডেন্ট আছে সে কতটা নিচ্ছে তার উপর নির্ভর করে। আমি বলে দেবো যে এই চ্যানেল হচ্ছে নাম্বার 1 চ্যানেল, অনেক দেখবে ইউটিউব চ্যানেল যে অমুক চ্যানেল হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে নাম্বার 1 পশ্চিমবঙ্গের মধ্যে নাম্বার 1 চ্যানেল। নাম্বার 1 কে হয়? কেউ নাম্বার 1 নয়। আমার মতে বলে, আমার ব্যক্তিগত মত হচ্ছে কেউ নাম্বার 1 নয়। তুমি তোমার ক্যাপাসিটি কতটা আছে সেটা তুমি বোঝাচ্ছ। নাম্বার 1 কখনো নিজেকে বলো না আমি নাম্বার 1। আমি নাম্বার 1-এর মধ্যে পর্যায়ে পড়তে পারি, কিন্তু নাম্বার 1 নই। কেউ নাম্বার 1 হতে পারে না। আমি একটা জায়গায় আছি, নিজেকে বলবো নাম্বার 1। অন্য একটা সংস্থা আছে, সে নিজেকে বলবে নাম্বার 1।
আরেকটা জায়গায় সংস্থা আছে, সে নিজেকে বলবে নাম্বার ওয়ান। তাহলে নাম্বার ওয়ান কে এখানে? কেউ নয়। আমরা নিজেদের প্রতিভাটাকে শুধুমাত্র প্রকাশ করতে পারি, যে ভালোভাবে প্রকাশ করতে পারি, ভালোভাবে শেখাতে পারি, এটাই হচ্ছে আসল কাজ। নিজেকে নাম্বার ওয়ান বলে গর্ব করার কোনো দরকার নেই। আমি ভালোভাবে শেখাবো, এবার শিক্ষার্থীরা কতটা ভালো করে নিচ্ছে সেটা তারা জাজমেন্ট করবে। আমি নিজেকে কখনো জাজমেন্ট করতে পারি না। ওকে, তো আজকের ক্লাস এটুকুনি। দেখো, ধীরে ধীরে পড়তে হবে, অত হজা ভজা মানে সমস্ত কিছু নিয়ে নিলাম একসঙ্গে, এটা করলে চলবে না। আমি ধীরে ধীরে ক্লাস করাচ্ছি, ধীরে ধীরে তুমি একটা দুটো করে শেখো। ওই দেখো, একটা ওয়ার্ডের মধ্যে কত কিছু আমি বলে দিলাম। আমি যদি এটাকে হট করে বলে দিতাম ফ্লুয়েন্ট করা যায়, ফ্লুয়েন্ট হওয়া, তুমি কি শিখতে পারতে? যেটুকু শেখানো হলো, যেটুকু তুমি জানলে, এটাই তোমার মধ্যে এনাফ। এনাফ, তুমি এটুকুনেই কাজ করো। তুমি আস্তে আস্তে এগোবে, যখন তুমি একটা সময় গিয়ে পৌঁছাবে, নিজেকে বলতে পারবে আমি শিখেছি, তখন তুমি যখন আমার কাছে এসে বলবে যে হ্যাঁ টিচার, হ্যাঁ শিখেছি আপনার কাছ থেকে, ব্যাস এটাই প্রাপ্তি আমাদের। কিন্তু আমার কেন, আমার যারা টিচার ছিল তারাও যখন দেখছে আমাকে আমি পড়াচ্ছি ওপেন অনলাইন প্ল্যাটফর্ম এসে, তারা অনেক খুশি হচ্ছে, তারা আনন্দিত করছে, তারা অহংকার করছে যে আমাদের টিচার, আমাদের স্টুডেন্ট পড়াচ্ছে, দেখো এটা হচ্ছে আমার স্টুডেন্ট, অমুক হচ্ছে আমার স্টুডেন্ট, সে পড়াচ্ছে এখন আজকে ওপেন অনলাইন প্ল্যাটফর্মে, অনলাইনে জায়গায় পড়াচ্ছে, অনলাইনে পড়াচ্ছে, সবাই দেখতে পারে সেখানে, বড় থেকে ছোট থেকে বৃদ্ধ বয়স্ক সবাই দেখতে পারে, প্রাপ্তবয়স্ক সবাই দেখতে পারে, তাকে জাজমেন্ট করতে পারে সে কেমন পড়াচ্ছে। এটাই তাদের অহংকার যে একজন টিচার স্টুডেন্টকে তারা পেয়েছে। আমার মতো অনেকজন আছে এমন স্টুডেন্ট, ভালো পড়ায়, যে খারাপ পড়ায় দেখার দরকার নেই, তারা জাজমেন্ট করবে, তারা জাজ, টিচার এখন তারা জাজ, দূর থেকে দেখবে যে স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট কেমন পড়াচ্ছে, আদৌ কি ভালো পড়াচ্ছে, তারাই জাজমেন্ট করবে, আমি জাজমেন্ট করার কেউ নাই। তাদের এটা অহংকার হবে, অবশ্যই হবে একটা সময়। আর আমি চেষ্টা করব ভালোভাবে পড়ানোর, আমি চেষ্টা করব যাতে স্টুডেন্টরা ভালোভাবে বোঝে ব্যাপারগুলো। ওকে, আজকের ক্লাস এইটুকুনি স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? পার্ট 4টা, পার্ট একটা 5-এর একটা কিছু আছে, আর এখানে বলাও যেত না, থাক, পার্ট 5টা কিনা আলোচনা করব, কারণ এত লং হয়ে যাচ্ছে, থাক। ওকে, তো ভালো থেকো, কি আর বলবো, আগামী ক্লাসে দেখা হচ্ছে, টাটা।